বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার, যার নাম হচ্ছে জীবন পাঠ। তাহলে ফার্স্ট চ্যাপ্টার পড়লে আমরা কি সম্পর্কে ধারণা পাবো? জীবন সম্পর্কে ধারণা পাবো। কথা ক্লিয়ার? কি সম্পর্কে ধারণা পাচ্ছি? জীবন বা লাইফ। আমরা প্রথমত দেখব যে আমরা জীবন বলতে আসলে কি বুঝি। প্রথমে এটা বোঝার আগে এটা বুঝবো যে বায়োলজির নাম বায়োলজি কেন। কেউ বলবো না, বলো বায়োলজির নাম বায়োলজি কেন? পারবা? পারবা না? বল বায়োলজির নাম বায়োলজি কেন? হুম, বল। লজি অর্থ জ্ঞান, আর বায়ো শব্দের অর্থ কি? জীবন। ঠিক আছে, তাহলে এইখানে ভাঙলে দুইটা শব্দ পাবো, একটা হচ্ছে বায়ো আর একটা কি সাকিব? লজি। বায়ো শব্দের অর্থ হচ্ছে লাইফ। বায়ো শব্দের অর্থ কি? লাইফ। আর লজি শব্দটা আসলে লোগোস থেকে। লোগোস শব্দের অর্থ কি? লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, আর বায়ো শব্দের অর্থ হচ্ছে জীবন। ঠিক আছে, আর এখন যে চ্যাপ্টারটা পড়তে চাইছি তার মানে কি? জীবন পাঠ। পাঠ মানে হলো পড়া। তাহলে এখন যে চ্যাপ্টারটা পড়তেছি সেই চ্যাপ্টারে আমরা কি পড়বো? জীবন সম্পর্কে পড়বো। কথা বুঝাইতে পারছি? এই যে বায়োলজি, এই বায়োলজির ক্ষেত্রে আমরা জনক ব্যবহার করব নাকি আবিষ্কারক ব্যবহার করব? বলো, জনক নাকি আবিষ্কারক? জনক নাকি আবিষ্কারক ব্যবহার করব? কোনটা ব্যবহার করব বায়োলজির ক্ষেত্রে? কেন জনক ব্যবহার করব? আমরা কি বলছিলাম যে এটা সৃষ্টির শুরু থেকে ছিল, কিন্তু কেউ কখনো দেখেন নাই, তুমি প্রথম দেখছো। তাহলে তুমি কি আবিষ্কারক নাকি জনক? তুমি হলো আবিষ্কারক, কারণ এটা পৃথিবীতে আগে থেকে ছিল, তোমার হাত দিয়ে জন্ম নেয় নাই। তুমি হচ্ছে আবিষ্কারক, আর যেটা কেউ জন্ম দেয় সেটাকে কি বলা হবে? জনক। তাহলে তুমি জন্ম দিচ্ছ, তুমি জনক। তাহলে বায়োলজির ক্ষেত্রে কোনটা হবে? জনক। তাহলে বায়োলজির জনক কে? বায়োলজির জনক হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল সর্বপ্রথম এই বায়োলজিটাকে সে উদ্ভাবন করেন, মানে বায়োলজিটাকে সে হচ্ছে জন্ম দেয়। কথা বোঝাতে পারছি? আচ্ছা, এই বায়োলজি সম্পর্কে তুমি যদি জানো তাহলে তুমি কি সম্পর্কে জানতে পারবা বলো? আগে ধারণা করা হইতো বায়োলজি মানে হলো দুইটা জিনিস। যেহেতু আমরা বলতেছি যে বায়োলজি মানে হলো লাইফ, বায়ো মানে কি সাকিব? লাইফ। আর লজি মানে কি? নলেজ। লজি মানে হলো জ্ঞান। তাহলে বায়োলজি মানে হলো জীবন সম্পর্কে জ্ঞান। এখন জীবন আছে কাদের? জীবন আছে দুইজনের। একটা হলো উদ্ভিদের, আর একটা হলো প্রাণীদের। উদ্ভিদের নিয়ে যেখানে আলোচনা করা হয় এটাকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞান। কি বলা হয়? উদ্ভিদ বিজ্ঞান। আর প্রাণী যেখানে আলোচনা করা হয় এটাকে কি বলা হয়? প্রাণী বিজ্ঞান। আগে ধারণা করা হইতো যে এই জায়গায় আমরা পৃথিবীতে বায়োলজি মানে হলো দুটো শাখা, একটা শাখার নাম হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আর একটা শাখার নাম হচ্ছে প্রাণী বিজ্ঞান। এখন আমি তোমাকে একটা জিনিস বলি, ব্যাকটেরিয়া এটা কিসের মধ্যে পড়ে? এটা বলো যে ব্যাকটেরিয়া কিসের মধ্যে পড়ে? উদ্ভিদ নাকি প্রাণী? আরো বলি, ভাইরাস এটা কিসের মধ্যে পড়ে? এটা একটার মধ্যে পড়ে। তাহলে আস্তে আস্তে বায়োলজি ব্রাঞ্চ বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে। তো এই ক্ষেত্রে আস্তে আস্তে ব্রাঞ্চ বাড়ানো লাগতেছে। আরো যদি বলি কোষ বিদ্যা, সরি কোষ, এটা কি উদ্ভিদ নাকি প্রাণী? দুইজন সম্পর্কে আছে। তুমি যদি বায়োলজি সম্পর্কে জানো তো সেই জায়গায় তোমাকে সবকিছু সম্পর্কে জানতে হবে, কিন্তু তুমি চাচ্ছ ইন্ডিভিজুয়ালি কোনো কিছু সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে। লাইক তুমি কার্ডিওলজিস্ট হবা। কার্ডিওলজিস্ট মানে কি? যারা হার্টের ডাক্তার। পালমোনোলজিস্ট যারা ফুসফুসের ডাক্তার। নেফ্রোলজিস্ট যারা কিডনি বিশেষজ্ঞ। নিউরোলজিস্ট যারা মস্তিষ্ক বা ব্রেন বিশেষজ্ঞ। তাহলে নিউরোলজিস্টের যদি কোনো রোগ হয় তাহলে উনি আবার কার কাছে যান? নেফ্রোলজিস্টের কাছে যান, অথবা অন্য কোনো কারো কাছে যান। তাহলে যারা একটা সাবজেক্ট অভিজ্ঞ তারা ওই বিষয়ে বিস্তার একটা ধারণা রাখে, নাকি যারা সকল বিষয় জানে তারা বিস্তার ধারণা রাখে? যারা একটা বিষয় অভিজ্ঞ যারা হয়। তো এরকম বিভিন্ন ধরনের আছে। যেমন ভাইরাস নিয়ে যদি আলোচনা করা হয় তখন সেটাকে কি বায়োলজির মধ্যে ফেলবা নাকি অন্য কিছুর মধ্যে ফেলবা? অবশ্য বায়োলজির মধ্যে ফেলবো, কিন্তু বায়োলজির কোন ব্রাঞ্চ সেটাকে বলা হয় ভাইরোলজি। সেটাকে কি বলা হবে?
ভাইরোলজি। তাহলে ভাইরোলজি মানে কি? যেখানে ডিসকাস করা হবে অ্যাবাউট ভাইরাস। তাহলে ভাইরোলজিতে কি নিয়ে আলোচনা করা হবে? ভাইরাস নিয়ে। ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিওলজিতে কি নিয়ে আলোচনা করা হবে? ব্যাকটেরিয়া। লজি শব্দের অর্থ কি বলো? জ্ঞান। তাহলে ব্যাকটেরিওলজি সম্পর্কে তুমি কি সম্পর্কে জ্ঞান পাবা? ব্যাকটেরিয়া। ভাইরোলজিতে তুমি কি সম্পর্কে জ্ঞান পাবা? ভাইরাস। কথা বুঝাতে পারছি? তো এইরকম করে আস্তে আস্তে পৃথিবী যত আগাচ্ছে তত তারা চিন্তা করতেছে কি যে সায়েন্সের ব্রাঞ্চ গুলো অর্থাৎ বায়োলজির ব্রাঞ্চ গুলো আস্তে আস্তে কি করতেছে? বাড়তেছে, শাখাগুলো বাড়তেছে। তো এই জায়গায় আমরা একটু আস্তে আস্তে বইতে দেখি যে বইয়ের মধ্যে কি সব কথাবার্তা বলা আছে। দেখো, বায়োলজি শব্দটা কয়টা শব্দ থেকে আসছে? একটা হচ্ছে বায়োস আর একটা কি লোগোস। লোগোস শব্দের অর্থ কি? নলেজ। এই দুটো শব্দের সংযোগে এটা তৈরি করা হয়েছে। যেহেতু চিকিৎসা এবং কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেহেতু সভ্যতার একেবারে আদিকাল থেকেই গ্রিস, মিশর, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ এবং চীন সহ বিভিন্ন অঞ্চলের জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা হইতো। সব থেকে বেশি কোন জায়গায় বায়োলজি বলো কেমিস্ট্রি বলো, সব থেকে বেশি কোন দুটো জায়গায় দেখবো যে আবিষ্কারক বা জনকের প্রবণতা বেশি? একটা হচ্ছে গ্রিস আর একটা কি মিশর। আমরা যখন কেমিস্ট্রি পড়াইছি গত ক্লাসে, কিন্তু আমরা তোমাদেরকে বলছিলাম যে আমাদের গ্রিসে এবং মিশরে কেমিস্ট্রির জন্মস্থান কোন জায়গায় বল? মিশর। কেন? আবিল জাবির ইবনে হাইয়ান তো উনি তো আরব দেশের, কিন্তু মিশরে কেন করা হয়? যখন মমি বানানো শুরু হয়, মমি ফেরাউনের মমি করে না, তো মমি করতে গেলে তারা কি ইউজ করে? প্রিজারভেটিভ বা কেমিক্যাল ইউজ করে। এখন ওইটা যে কেমিক্যাল, ওরা কি জানতো এটা কেমিক্যাল? কিন্তু এখন কি আমরা জানি কিনা কেমিক্যাল? ফরমালিন কি তখন তারা জানতো? ওই ফেরাউনের সময় কি ফরমালিন কি এটা কি জানতো নাকি এখন আমরা জানি? এখন আমরা জানি। তাহলে এই যে একটা কেমিক্যাল, এই কেমিক্যাল দিয়ে যে সংরক্ষণ করানো হয়, এই কথাবার্তা তারা ব্যবহার করতো, কিন্তু তারা কিন্তু আসলে জানতো না। পরবর্তীতে যখন ব্যবহার করা হয়েছে, যদি মনে করো আমি ওই কোনো একটা জিনিস না জেনে ব্যবহার করি, আস্তে আস্তে ব্যবহার করতে করতে ওই জিনিস সম্পর্কে আমার জ্ঞান হবে কিনা? ঠিক একই রকম ভাবে তারা ব্যবহার করতো, না জেনে ব্যবহার করতো, কিন্তু পরবর্তীতে তাদের ওই ব্যবহার করতে করে তাদের একটা নলেজ হয়। এই জন্য সব থেকে বেশি কেমিস্ট্রি এবং বায়োলজিতে বেশি ভূমিকা হচ্ছে দুই দেশের, একটা হচ্ছে মিশর আর একটা হচ্ছে গ্রিস। কথা মনে থাকবে, এই দুই দেশের সব থেকে বেশি হয়। তো আস্তে আস্তে বিজ্ঞানের এই যে শাখাগুলো অর্থাৎ জীববিজ্ঞানের শাখাগুলো কি বাড়তে থাকে। তো এখন এই যে জীববিজ্ঞানের শাখা যে বাড়ে, তাহলে জীববিজ্ঞানের যে ব্রাঞ্চ বা শাখা আছে, জীববিজ্ঞানের শাখা, এই জীববিজ্ঞানের শাখাগুলো কয়টি বলো? অনেকগুলো আছে না? এই শাখাগুলোকে তারা দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ভৌত শাখা, ভৌত শাখা, আর একটাকে কি বলা হয়? ফলিত শাখা। একটা হলো ভৌত শাখা, আর একটাকে কি বলা হয়? ফলিত শাখা। তাহলে কয়টা শাখা হইলো? দুইটা শাখা। ভৌত শব্দের অর্থ কি? এখানে আগে প্রথমত বুঝতে হবে। বল, ভৌত শব্দের অর্থ কি? ভৌত শব্দের অর্থ কি? ভৌত শব্দের অর্থ হচ্ছে বাহ্যিক। বাহ্যিক শব্দের ইংরেজি অর্থ হলো এক্সটার্নাল। তাহলে ভৌত শব্দের অর্থ কি সামির? ভৌত শব্দের অর্থ কি? পুরো ক্লাস মনোযোগ দিয়ে করতে পারলে ক্লাস করবি। ভৌত শব্দের অর্থ কি? বাহ্যিক বা কি এক্সটার্নাল। তাহলে একটু খেয়াল করে দেখো, তুমি আমার বাইরের দিক থেকে দেখতেছো কোনটা? বাহ্যিকটা দেখতেছো। তাহলে তুমি আমার কোন গঠন দেখতেছো? ভৌত। কথাবার্তা বোঝাতে পারছি? তাহলে ভৌত আর একটা কি ফলিত। ফলিত শাখা মানে কি? যেটা ভিতরের না, ভিতরের যদি বলে সেটা অন্য জিনিস। আমরা একটু পরে দেখবো যে ভৌত শাখা কি আর ফলিত শাখা কি। তো এখানে দেখো বলতেছে কি, ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, আর ফলিত শাখায় কি নিয়ে আলোচনা করা? দেখো এখানে বহুতগুলো আছে। আর ফলিত শাখায় জীবন সংশ্লিষ্ট প্রয়োগ। ফলাইছি, আমরা কি করি? ফসল ফলাই বলে না, তার মানে ফসলটাকে তৈরি করছি কিনা। এখানে একটা শাখার কথা যদি বলি, দেখো পরজীবী বিদ্যা। পরজীবী কাকে বলে বলো? এই চ্যাপ্টারটা অতটা মজার চ্যাপ্টার না, কিন্তু আমি এই চ্যাপ্টারটা পড়াচ্ছি যাতে তোমাদের ফার্স্ট থেকে একটা ভালো জিনিস যায়। আমার অন্য কিছু পড়ানো উচিত ছিল, কিন্তু আমি এই চ্যাপ্টার 2 না পড়ে এটা পড়াইতে আসছি যাতে তোমরা একটু বোঝো, জ্ঞানটা একটু কিছুটা নাও, তারপরে আমরা চ্যাপ্টার 2 তে যাবো ইনশাআল্লাহ। এটা অনেক ফার্স্টলি আমি পড়াই দেবো, সমস্যা নাই। পরজীবী বিদ্যা কাকে বলে? পরজীবী মানে কি প্যারাসাইটোলজি। কেন অন্য জিনিসের উপর মানে মানে সে জীবন ধারণ করে? নিজের কোনো ক্ষমতা নাই কেন? কীট পতঙ্গ, মাইক্রোবায়োলজি, এই সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে আমাদের ফলিত জ্ঞান। অর্থাৎ
এখানে যেটা বলানোর চেষ্টা করতেছে তারা, যে জীবন সংশ্লিষ্ট প্রয়োগ, জীবন নিয়ে এবং ওই জীবন ক্ষেত্রে এটার প্রয়োগ কি, প্রয়োগ নিয়ে আলোচনা করা হবে, অ্যাপ্লাই করা হবে, সেটাকে বলা হবে কি হচ্ছে ফলিত জ্ঞান। এখন আমরা আরো বিস্তারিত আলোচনা করব, বুঝতে পারবা তখন আর একটু বিস্তার হবে। সেটা হচ্ছে, প্রথমে যদি আমরা দেখি ফলিত জ্ঞান, এই ফলিত জীববিজ্ঞান, এই সরি ভৌত জীববিজ্ঞানের প্রথমে যে একটা আছে সেটাকে কি বলা হয়, মরফোলজি। এখন বলো মরফোলজি মানে কি, লজি শব্দের অর্থ কি ভাইয়া, জ্ঞান বা নলেজ, তাহলে মরফো শব্দের অর্থ কি, মরফো শব্দের অর্থ হচ্ছে, দেখাচ্ছি, মরফো, মরফোলজি, এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে লজি আর একটা কি মরফো। লজি শব্দের অর্থ কি বোঝায়, লজি মানে হলো নলেজ, এটা আমরা জানি। আর মরফো শব্দ হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচার মানে কি গঠন। তাহলে মরফোলজি সম্পর্কে তুমি যখন জানবা তখন তুমি কি জানতে পারবা, গাঠনিক স্ট্রাকচার বা কোনো কিছু একটা গঠন তুমি জানতে পারবা। লাইক এটার কি জানতে পারবা, মরফোলজি যদি পড়া হয় তাহলে এটাকে কি বলা হবে, এটার মরফোলজিক্যাল স্ট্রাকচার। দেখো যেমন আমি একটা জিনিস যদি বলি, ব্যাকটেরিয়া, এটা একটা স্ট্রাকচার আছে কিনা, গঠন আছে কিনা, ব্যাকটেরিয়ার একটা স্ট্রাকচার আছে কিনা, এটুকু শুধু বলো। এবার আমি কি এই কোশ্চেনটা করতে পারি, ব্যাকটেরিয়ার মরফোলজিক্যাল স্ট্রাকচার কেমন, মরফোলজিক্যাল স্ট্রাকচার কেমন, এই কোশ্চেনটা আমি তোমাকে করতে পারি কি পারি না বলো। অথবা আমি মনে করো ব্যাকটেরিয়াও না, আমি মানুষ, আমার মরফোলজিক্যাল স্ট্রাকচার কেমন বলো, তাহলে মরফোলজিক্যাল, মানুষের মরফোলজিক্যাল স্ট্রাকচার তুমি ব্যাখ্যা করবা, কি বলবা সেই ক্ষেত্রে, কি বলবা, মানুষের কয়টা হাত, দুইটা হাত, তাহলে এটা কোন ধরনের স্ট্রাকচার, মরফোলজিক্যাল স্ট্রাকচার। মানুষের কয়টা চোখ, দুইটা চোখ, এটা কোন ধরনের স্ট্রাকচার, মরফোলজিক্যাল স্ট্রাকচার। মানুষের কয়টা নাক থাকে, একটা নাক, এটা কোন ধরনের স্ট্রাকচার। মানুষের কয়টা তোমার কিডনি থাকে, দুইটা, তাহলে এটাও কোন ধরনের স্ট্রাকচার, মরফোলজিক্যাল স্ট্রাকচার। মানুষের হার্ট কয়টা থাকে, একটা, এটাও কোন ধরনের স্ট্রাকচার। একটু খেয়াল করে দেখো, মরফোলজিক্যাল স্ট্রাকচার কিন্তু আমি দুই ভাগে ভাগ করে ফেলছি অলরেডি। কিরকম, চোখ, চোখ কি বাইরে, আর হার্ট কোথায়, ভিতরে। তাহলে এই যে মরফোলজি, এই মরফোলজিক্যাল স্ট্রাকচারকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে। একটা হলো এক্সটার্নাল, এক্সটার্নাল কি হবে, মরফোলজি। আরেকটাকে কি বলা হবে, ইন্টারনাল। বল ভাইয়া, নো, এটা পরে দেখবো, এটাও আমরা যাবো ইনশাল্লাহ, আজকেই যাব, এটা যাওয়ার পরে অফ রাখবো, এরপরে পড়াবো চ্যাপ্টার 2, তা নাহলে পরের টপিক আর বুঝতে পারবো। তাহলে এক্সটার্নাল শব্দ দেখো, কোনো জায়গায় যদি এক্সটার্নাল দেখো তার মানে এটাকে কি বলা হবে, বহির, বহির মানে কি রে, বাইরে। আর ইন্টারনাল মানে কি, ভিতরে, তাহলে এটাকে বলা হয় অন্ত। এখন মরফোলজি মানে কিন্তু আমরা এখানে সুন্দর একটা কথা বলছি, সংস্থান। সংস্থান মানে কি, আমার হাতের কি আছে, হাতের অবস্থান কোন জায়গায়, মাথায় নাকি এখানে, এই জায়গায়, তাহলে এটাকে কি বলা হয়, সংস্থান। অঙ্গ সংস্থান মানে কি, অঙ্গের অবস্থান। তাহলে অঙ্গের অবস্থানে ডিসকাস করা হয় যে জায়গায়, সেটাকে কি বলা হয়, অঙ্গ সংস্থান। আর অঙ্গ সংস্থানে আলোচনা করাকে কি বলা হয়, মরফোলজি। তাহলে আমার হার্টের অবস্থান কোন জায়গায়, এখানে, এখানে কি কিডনি, তাহলে হার্টের অবস্থান কোন জায়গায়, এই জায়গায়। তাহলে এই যে হার্টের কোন জায়গায় অবস্থান, পরীক্ষাতে এরকমই কোশ্চেন করবে যে হার্টের অবস্থান জানার জন্য তুমি কি করবা, কোন কোন বই পড়বা, মরফোলজি। কথা মনে থাকবে। তাহলে এই জায়গায় মরফোলজি কয় ধরনের হতে পারে ভাইয়া, দুই ধরনের। একটা হলো কি সিয়াম, এক্সটার্নাল মরফোলজি বা বহির অঙ্গ সংস্থান, অঙ্গগুলো বাইরে অবস্থান করলে এবং তার সম্পর্কে যদি জানি তখন সেটাকে কি বলা হবে, বহির অঙ্গ সংস্থান। আর একটা হচ্ছে যখন ভিতরে তোমার হচ্ছে ভিতরে কোনো একটা অঙ্গের অবস্থান সম্পর্কে যদি জানি তখন সেটাকে কি বলা হবে ভাইয়া, ইন্টারনাল মরফোলজি। কোনো সমস্যা আছে, কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে কোনটা আছে বলো, তাহলে মরফোলজি শেষ, এরপরে কোনটা আছে, ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি শব্দের অর্থ কি, শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস মানে বোঝো, ঘোড়ার ডিম বোঝো, এবার বোঝোই, বহুত কিছু পড়তে হবে ব্রাদার, এত সহজ না দুনিয়া। এই জায়গা দেখো, এটা কি জীবজগৎ, জীবজগৎ নিয়ে আলোচনা করাকে কি বলা হয়, বায়োলজি। সাবাস,
তাহলে এটাকে ভাগ করতেছি কয়টা কিংডমে? দুইটা। একটা কি সামির সুপার কিংডম 1, একটা কি বলা হয় সুপার কিংডম 2। এবার এই জায়গায় কি আছে? রাজ্য দেখো, মনেরা, তারপরে কি প্রোটিস্টা, তারপরে কি ফানজাই, তারপরে কি প্লান্টি, তারপরে কি অ্যানিমেলিয়া। এটাকে ভাগ করতেছি কিনা? কিসে ভাগ করতেছি? শ্রেণীতে ভাগ করতেছি না? যেমন তোমরা কি পড়ছো কিনা স্পেসিস, প্রজাতি, পর্ব, গ্রুপ, এরকম ভাগ করছো না? তাহলে এগুলোকে কিসে ভাগ করতেছো? তাহলে যখন তুমি ট্যাক্সোনমি পড়বা, তাহলে তুমি কি কি করতে পারবা? কি সম্পর্কে জানবা? শ্রেণী সম্পর্কে জানবা। অর্থাৎ শ্রেণীবিন্যাস সম্পর্কে যখন জানা হবে, তখন বায়োলজির কোন সাবজেক্ট নিয়ে পড়তে হবে বলো? ইরান বল, কোন সাবজেক্ট নিয়ে পড়বি? ট্যাক্সোনমি। এরপরে একটা কথা আছে, ও যে কথাটা বলছিল ভাইয়া, ফিজিওলজি, এটা গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে ডেফিনেশন হিসেবে দিবে, এমসিকিউ হিসেবে জায়গা থেকে দিবে। সাধারণত চ্যাপ্টার 1 থেকে সেরকম কোনো কোশ্চেন দেয় না, কিন্তু যে জায়গাটা থেকে কোশ্চেন দেয় সেই জায়গাটা আমি পড়াচ্ছি। যে জায়গা থেকে এমসিকিউ দেয়, যে জায়গাটা তোমরা ভুলাই ফেলো, কারণ তোমরা এইভাবে পড়ো না। তো এরপরে যে শব্দটা আছে, সেই শব্দটাকে কি বলা হয়? সাকিব, ফিজিওলজি। ফিজিও শব্দের অর্থ কি? ফিজিও শব্দের অর্থ কোন জায়গা বলো তো? ফিজিও শব্দের অর্থ হচ্ছে ফিজিক্স। ফিজিক্স তো বললে তো হবে না, সোজা বাংলা কথা ফিজিক। ফিজিক মানে কি? ফিজিক্যাল। এটা বললে আরো ভালো বোঝা যায়। শারীরিক। ফিজিক্যাল মানে কি? শরীর, মানে বডি। তাহলে তোমার বডি সম্পর্কে তুমি যদি জানতে পারো, সেটা কোনটার মধ্যে বলা হবে? ফিজিওলজি। তাহলে তোমার হার্ট সম্পর্কে জানলে কি জানবা? ফিজিওলজি। কিন্তু পরীক্ষাতে কোশ্চেন ঘুরাই দিছে, কিন্তু ঘুরাই দিছে কিরকম? তোমার হার্টের অবস্থান সম্পর্কে জানবা, মরফোলজি। কিন্তু হার্ট কিভাবে কাজ করে? ফিজিওলজি। তার মানে কোন কিছুর ফাংশন, তার কার্য কিরকম হবে, সে কিভাবে কাজ করে, এটা নিয়ে যেখানে ডিসকাস করা হয় সেটাকে কি বলা হয়? ফিজিওলজি। তাহলে ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে যখন কোনো জায়গায় আলোচনা করা হবে, তখন সেটাকে কি বলা হবে? ফিজিওলজি। আর একটা জিনিস এখানে লিখে রাখো, ফিজিওলজিতে আলোচনা করা হলো অঙ্গের অঙ্গের নর্মাল কাজ বা স্বাভাবিক কাজ। স্বাভাবিক কাজ খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা খুবই গুরুত্বপূর্ণ। অঙ্গের স্বাভাবিক কাজ নিয়ন্ত্রণ করে কে, বা স্বাভাবিক কাজ সম্পর্কে জানতে পারি কি? ফিজিওলজি। কিন্তু আরেকটা কাহিনী আছে, যখন আমরা টেস্ট করতে যাই, যদি কোনো রোগ হয়, টেস্ট করতে যাই, কোন ডিপার্টমেন্টে ঢুকি? কোন ডিপার্টমেন্টে ঢুকি? ওই যে ব্লাড দিই না, কোন ডিপার্টমেন্ট? সেম, প্যাথোলজি ডিপার্টমেন্ট। প্যাথোলজি। প্যাথোলজি ডিপার্টমেন্ট দেখছো কখনো? লিখা দেখছো এরকম করে? প্যাথোলজি ডিপার্টমেন্ট দেখো নাই? কে দেখছো? হ্যাঁ, প্যাথোলজি ডিপার্টমেন্ট দেখছো না? তাহলে প্যাথোলজি ডিপার্টমেন্টে তুমি কি সুস্থ থাকলে যাও নাকি অসুস্থ হইলে যাও? অসুস্থ হইলে। অর্থাৎ তোমার বডি যখন অস্বাভাবিক কাজ করে, অঙ্গ যখন অস্বাভাবিক কাজ করে, তখন সেইটা সম্পর্কে যে আমরা জানবো, তার নাম কি? প্যাথোলজি। তাহলে স্বাভাবিক কাজ করলে কি হবে? ফিজিওলজি। অস্বাভাবিক কাজ করলে কি হবে? হার্টবিট বেড়ে গেছে, প্যাথোলজি না ফিজিওলজি? প্যাথোলজি। হার্টবিট ঠিক আছে, ফিজিওলজি। হার্ট বিট করে নাকি বিট করে না? কোনটা পড়লে তুমি জানতে পারবা? ফিজিওলজি। হার্টবিট বেশি বিট করে নাকি কম বিট করে? প্যাথোলজি। কথা বুঝতে পারছি? তোমার লিভার নষ্ট হয়ে গেছে, কোনটা সম্পর্কে? লিভার নষ্ট হলে কি হয়, এটা তুমি কখন জানতে পারবা? প্যাথোলজিতে। তুমি মেডিকেলে যখন ফার্স্ট ইয়ারে উঠবা, তখন তোমাকে পড়ানো হবে ফিজিওলজি। আর তুমি যখন মেডিকেলে ফোর্থ ইয়ারে উঠবা, তখন তোমাকে পড়ানো হবে প্যাথোলজি। তাহলে মেডিকেলে ফার্স্ট ইয়ারে কি শিখবা? নর্মাল কাজগুলো কিরকম হয়। আর ফোর্থ ইয়ারে কি শিখবা? অ্যাবনর্মাল কাজগুলো কিরকম হয়। অ্যাবনর্মাল কাজ, নর্মাল কাজ দুটো জানছো না? এবার ফিফথ ইয়ারে কি শিখবা? ফিফথ ইয়ারে কি শিখবা? মেডিসিন। এখন প্রথমে তুমি যদি মেডিসিন জানতে, তাহলে কি হইতো? আগে তোমাকে কি জানতে হবে? নর্মালি কিভাবে কাজ করে, দেন কি জানতে হবে? অ্যাবনর্মালি কিভাবে কাজ করে। এবার তুমি ওষুধ দিতে পারবা। এখন তুমি যদি জানোই, যদি নাই জানো যে কোনটা কিভাবে কাজ করে, তুমি ওষুধ দিতে পারবা ব্রাদার? তাহলে ওষুধ দিতে গেলে কি দিতে হবে? নর্মাল প্লাস অ্যাবনর্মাল দুটো সম্পর্কে আমার ধারণা রাখতে হবে। কথা মনে বুঝাইতে পারি নাই? কারো কোনো প্রবলেম আছে? তোর কোনো প্রবলেম আছে আনজাম? আচ্ছা, এবার দেখি বইয়ের মধ্যে যেটা বলছে সেটা ঠিক কিনা। দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, যেমন শ্বসন, রেচন,
সালোক সংশ্লেষণ ইত্যাদি বিষয় এ শাখায় আলোচনা করা হয়। তাহলে কোনগুলো আলোচনা করা হবে? আচ্ছা, কোনগুলো আলোচনা করা হবে? জৈব রাসায়নিক। আচ্ছা, এখানে একটা কথাবার্তা বলছিলাম, কার্যাদি মানে কি রে? কার্যাবলী। কার্যাবলী নিয়ে কোন জায়গায় আলোচনা করা হয়? ওয়ালাইকুম আসসালাম। কার্যাবলী বলতে কি বোঝায়? কাজ করে। কাজ করে কি কোন জায়গায়? ফিজিওলজি নাকি প্যাথোলজি? ফিজিওলজি। এখন একটা কোশ্চেন আছে, সেমের পাশের জন নতুন, কি নাম? আরে বয় মোস্তফা, বল জৈব রাসায়নিক বিক্রিয়া কি জানিস মোস্তফা? দেখছিস কখনো জৈব রাসায়নিক বিক্রিয়া? আমরা সবাই দেখছি, দেখছি, কিন্তু আমরা ওইভাবে জানি না। রাসায়নিক বিক্রিয়া, জৈব রাসায়নিক বিক্রিয়া। নাইয়ান বলতো ভাইয়া, জৈব রাসায়নিক বিক্রিয়া কি? এটা তো পারা উচিত। জৈব রাসায়নিক বিক্রিয়া বলতে দেখো, জৈব শব্দের অর্থ হলো জীবন। কি বললাম সামির? জীবন। আর রাসায়নিক মানে তো আমরা জানি যে কেমিক্যালের বিক্রিয়া হবে। লাইক একটা, এটাকে সাইডে রাখি। জৈব রাসায়নিক বিক্রিয়াটা আমি তখনই বুঝতে পারবো যখন আমি এই কনসেপ্টটা বুঝবো। ভালো করে বুঝো, সবাই ভালো করে শোনো। C6H12O6 এর সাথে কি রিয়াকশন করে না? অক্সিজেন। রিয়াকশন করে কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড। রিয়াকশন করে কি তৈরি করে? পানি। এবং কি তৈরি করে? এটিপি। দেখো কনসেপ্ট এখন কাজে লাগবে, প্রত্যেকটা জায়গায় কনসেপ্ট কাজে লাগবে। আমরা যখন গ্রহণ করি তখন এই দুইটা জিনিস আমরা কি করি? গ্রহণ করি। আমরা গ্রহণ করার সময় কোন দুটা জিনিস গ্রহণ করি? এটার নাম কি বল? গ্লুকোজ। এটার নাম কি? অক্সিজেন। গ্লুকোজ আর অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে? এটিপি। আর কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড। আর কি তৈরি করে? পানি। এখন এই এটিপি কি মৃত ব্যক্তির বডিতে তৈরি হয় নাকি জীবিত ব্যক্তির বডিতে তৈরি হয়? জীবিত ব্যক্তির বডিতে তৈরি হয়। তাহলে জৈব শব্দের অর্থ কি? জীবন। আর জীবন কাদের থাকে? যারা জীবিত। যদি মরে যায় তখন কি হয়? মৃত। এই প্রক্রিয়ার নাম কি বলা হয়? কি বলছিলাম আমরা? এই প্রক্রিয়ার নাম কি? শ্বসন বা রেসপিরেশন। বল, রেসপিরেশনের নাম রেসপিরেশন কেন? মুস্তাফা বল, রেসপিরেশনের নাম রেসপিরেশন কেন? তুই বল, বল, ভুলে গেছিস? তুই বল। সাবাস, এই তো সেরা। সাকিব বল, রেসপিরেশনের নাম রেসপিরেশন কেন? দেখো, রেসপিরেশন টোটাল তিনটা শব্দ ভাই। একটা হচ্ছে রি, মুস্তাফা দেখ ভাইয়া, একটা হলো স্পাইরা, আর একটা কি? শোন, কয়টা শব্দ আছে? তিনটা। রি শব্দটার অর্থ কি রে? রি শব্দটার অর্থ জানিস? রি শব্দের অর্থ হচ্ছে রিপিট। রিপিট থেকে কোনটুকু নেছে? রি। আর এরপরে কোনটা নেছে? স্পাইরা। স্পাইরা শব্দের অর্থ কি? স্পাইরা শব্দের অর্থ হচ্ছে শ্বাস। আর এখানে কোনটা আছে? শোন। শোন মানে কি? প্রক্রিয়া। তাহলে রেসপিরেশন মানে কি? শ্বাস নেওয়ার প্রক্রিয়া। শ্বাস বলতে কি বোঝায়? শ্বাস বলতে অক্সিজেন কি করি আমরা মুস্তফা? গ্রহণ করি। আর কার্বন ডাইঅক্সাইড কি করে দেই? ত্যাগ করে দিই। এবার বল, রেসপিরেশন কাকে বলে? রেসপিরেশন মানে কি? রিপিট মানে কি করবি? রিপিট মানে কি? জীবনে কি একবার অক্সিজেন নেই নাকি বারবার নেই? বারবার। তাহলে বারবার অক্সিজেন গ্রহণ করা আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার প্রক্রিয়াকে কি বলা হয়? রেসপিরেশন, বা যেটাকে বাংলায় বলা হয় কি? শ্বসন। সামির বল, রেসপিরেশন কাকে বলে? বারবার অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার প্রক্রিয়াকে কি বলা হয়? রেসপিরেশন বা কি? শ্বসন। নট শোষণ। শোষণ মানে হলো শুষে নেওয়া, আর শ্বসন মানে অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। এই প্রক্রিয়াকে কি বলা হবে? শ্বসন। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এই যে শ্বসন প্রক্রিয়াটা চললো, এই জায়গায় কি গ্লুকোজ কি রাসায়নিক একটা উপাদান কিনা? অক্সিজেন একটা রাসায়নিক উপাদান কিনা? তাহলে এখানে কিসের বিক্রিয়া ঘটছে? রাসায়নিক বিক্রিয়া ঘটছে কিনা? তাহলে রাসায়নিক বিক্রিয়াটা ঘটছে কাদের? জীবিত ব্যক্তির বডিতে নাকি মৃত ব্যক্তির বডিতে? জীবিত ব্যক্তির বডিতে। তাহলে এই বিক্রিয়াটার নাম কি বিক্রিয়া বলা হবে? জৈব রাসায়নিক বিক্রিয়া। তার মানে যে সকল রাসায়নিক বিক্রিয়া একটা জীবিত ব্যক্তির বডিতে হয়, সেই রাসায়নিক বিক্রিয়াগুলোকে বলা হয় কি? জৈব রাসায়নিক বিক্রিয়া। তাহলে তোমার বডিতে হার্ট যে বিট করতেছে, এটা কি জৈব রাসায়নিক বিক্রিয়া? জীবনও না। কেন? এখানে রসায়নের কোনো কথাবার্তা আছে? কিন্তু এখানে যদি তোমার কথাবার্তা বলে, যেমন শ্বসনের সাথে রেশনের কথা যদি বলা হয়, ওইখানে কি রাসায়নিক কিছু পদার্থ তৈরি হয় কিনা? তাহলে ওইটাও একটা কি? জৈব রাসায়নিক বিক্রিয়া। জীবিত ব্যক্তির বডিতে তৈরি হবে। কথা বুঝাতে পারছি? তাহলে জীবিত ব্যক্তির বডিতে যখন তৈরি হবে তখন সেটাকে কি বলা হবে? জৈব রাসায়নিক বিক্রিয়া। আরো যদি বলা হয় পরিপাক, পরিপাক মানে কি? খাবার ভাঙা হয় না?
তাহলে খাবার ভাঙার যে বিক্রিয়া, এখানে কি কেমিক্যাল পাবো কিনা আমরা? কিভাবে? এই যে গ্লুকোজ, গ্লুকোজ কি আমরা পাই? আমরা প্রথমে কি কি খাই? খাওয়ার সময় কি গ্লুকোজ খাই নাকি ভাত খাই? ভাত খাই। তাহলে ভাতটাকে কি করতে হয়? ভাঙতে হয় না? তাহলে ভাত ভেঙে কি পাই? গ্লুকোজ। এই প্রক্রিয়াকে কি বলা হয়? পরিপাক। তাহলে এখানে কি রাসায়নিক উপাদান পাইলাম কিনা? তাহলে এটাকে কি বলা হবে? এটাকে কি বলবা? জৈব রাসায়নিক বিক্রিয়া। একটা মৃত ব্যক্তি কি কখনো খাবার খাইতে পারে? তাহলে সে ব্যক্তিটা কি হয়ে গেছে? মরে গেছে। তাহলে তার বডিতে যদি কেমিক্যাল রিয়াকশন আসে, এটাকে জৈব রাসায়নিক বিক্রিয়া বলতে পারবো? তাহলে জৈব রাসায়নিক বিক্রিয়া কাকে বলা হয়? জীবিত ব্যক্তির বডিতে। আর এই জীবিত ব্যক্তির বডিতে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটায় কি? আমাদের অঙ্গগুলো ঘটায় না? তাহলে অঙ্গগুলো নর্মাল যে কাজগুলো করে, তখন সেটাকে কি বলা হয়? ফিজিওলজি। তাহলে এই জন্য বলতেছে যে জৈব রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটাকে কি বলা হবে? ফিজিওলজি। ভাই নাম কি রে? হ্যাঁ, সাফা। আচ্ছা, তাহলে জৈব রাসায়নিক অবশ্যই হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, জীব মানে কি? এটা কি বলছে? জীবিত। জীবিত মানে কি? প্রাণীর উদ্ভিদের জীবন নাই। তাহলে যার জীবন আছে তার মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে সেটাকে বলা হবে কি? জৈব রাসায়নিক বিক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষণের কথা বলা আছে না এখানে? সালোক সংশ্লেষণ আমরা করি? কারা করে? উদ্ভিদ করে। আচ্ছা, এরপর একটা শব্দ আছে, সেটাকে কি বলা হয়? হিস্টোলজি। কি বলা হবে? হিস্টোলজি। হিস্টোলজি কি জিনিস? বল, হিস্টোলজি কি? লজি মানে কি? নলেজ। আর হিস্টো শব্দের অর্থ হচ্ছে টিস্যু। তাহলে এবার বলো, হিস্টোলজি মানে কি? টিস্যু সম্পর্কিত জ্ঞানকে কি বলা হবে? হিস্টোলজি। যখন ক্যান্সার হয় তখন কি নিয়ে আলোচনা করে? হিস্টোলজি। কারণ ক্যান্সার কোন জায়গায় ছড়াই যায়? টিস্যুতে ছড়া যায়। এজন্য ক্যান্সার হলে তখন হিস্টোলজি নিয়ে ডিসকাস করা হয়। ওই যে আমরা ক্যান্সার হলে বায়োপসি টেস্ট দেয় না? বায়োপসি টেস্টের নাম শুনছো কখনো? বায়োপসি টেস্ট। তাহলে বায়োপসি টেস্ট করলে তুমি কি দেখবা? টিস্যু সম্পর্কে দেখবা যে টিস্যুর কোনো চেঞ্জ হয়েছে কিনা। যদি টিস্যুর চেঞ্জ হয় তাহলে তুমি বুঝবা যে এখানে ক্যান্সারের কোনো কিছু হয়েছে। আর যদি চেঞ্জ না হয় তাহলে কি বুঝবা? যে ঠিক আছে, ইনটেক আছে। তখন লিখে দেয় ইনটেক। এবার আসো, তাহলে একটা টিস্যুর স্ট্রাকচার বা গঠন, তাদের বিন্যাস, তাদের কেমন কাজ করে, এটা সম্পর্কে যখন যদি জানতে হয় তাহলে কি পড়তে হবে? হিস্টোলজি। এবার আসো ভ্রূণবিদ্যা। বলো, ভ্রূণ কাকে বলে? কালকে বলছিলাম না? ভ্রূণ কাকে বলে? বল সাফা, বল ভ্রূণ কাকে বলে? আরে তুই বল, মেরে ফেলাই দেবো কিন্তু। কাছে পিছে বল। তুই পড়বি? কালকে আসছিলি? কালকে আরেকজন আসছিল না? কিটা? ও ওই যে আইসে তো। অধরা বল তো। অধরা না? না না, অধরা তো। বল, ভ্রূণ কাকে বলে? কালকে পড়াইছিলাম না জানি এটা। দেখ তো, তাহলে আগের দিনে খাতাটা একটু দেখ। দেখ, নিয়ে আসিস নি খাতা? দেখ, লিখছিলে না কালকে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বল, ভ্রূণ কাকে বলে? আঞ্জম, সিয়াম, ভ্রূণ কাকে বলে? সাবাস। জাইগোটের পরবর্তী অংশ। আমরা জানি কি জাইগোট কাকে বলে? এটুক বল শুধু, জাইগোট কাকে বলে? বল বল বল। সামির, জাইগোট কাকে বলে? সাকিব বল তো ভাই, জাইগোট কাকে বলে? এনান বল, জাইগোট কাকে বলে? সাবাস। স্পার্ম আর এগ মিলিত হয়ে যেটা তৈরি করে সেটাকে বলা হয় জাইগোট। এবার তুই বল, জাইগোটের নাম জাইগোট কেন? দেখো, একটা হলো শুক্রাণু। একটা ব্যক্তির পক্ষে, শুধুমাত্র একটা মহিলার পক্ষে কি একটা সন্তান জন্ম দেওয়া সম্ভব মুস্তফা? অথবা একটা ছেলের পক্ষে কি সন্তান জন্ম দেওয়া সম্ভব? কখনোই না। তাহলে ছেলেরা কি দেয়? শুক্রাণু। আর মেয়েরা কি দেয় সামির? ডিম্বাণু। দুজন একসাথে কি হয় মুস্তফা? মিলিত হয়। তো মিলিত হয়ে যেটা তৈরি করে তার নামকে কি বলা হয়? জাইগোট। জাইগোট শব্দটা আসছে জাইগাস থেকে। জাইগোট শব্দটা কোন জায়গা থেকে আসছে? জাইগাস। জাইগাস অর্থ কি? জাইগাস অর্থ হচ্ছে মিলন বা বিবাহ। বিয়ে না করলে কি বাচ্চা হবে? মিলন, বিবাহ অথবা জোড়া লাগা। সোজা বাংলা কথায় জোড়া লাগাটাই হলো মেন। জোড়া লাগানো। তো কার কার দুজনকে একসাথে করব? কোন দুজনকে একসাথে করব? শুক্রাণুকে আর কাকে? ডিম্বাণুকে। তখন তার নাম কি বলবো? জাইগোট। তখন জাইগোট তো অনেক ছোট হয়, এটা একটা জাইগোট। তা আমি একসময় কি ছিলাম?
জাইগোট ছিলাম কিনা? জাইগোটের কোষ কয়টা থাকে বলো? একটা। তাহলে জাইগোট হচ্ছে এক কোষী। তাহলে আমার বডিতে কি একটা কোষ আছে? আমি একসময় জাইগোট ছিলাম না? তাহলে আমি যখন ছিলাম জাইগোট তখন আমার সেল ছিল কয়টা? একটা। আর এই জাইগোট এর পরবর্তী অবস্থাটাকে কি বলা হয়? এমব্রায়ো। কি বলা হয়? এমব্রায়ো, যেটাকে বাংলায় বলা হয় ভ্রূণ। ঠিক আছে, এবার এই এমব্রায়োনে ডিসকাস করাকে কি বলা হবে? এমব্রায়োলজি। এমব্রায়োনে ডিসকাস করাকে কি বলা হবে? এমব্রায়োলজি। তুমি কি বোঝো এমব্রায়ো গুরুত্বপূর্ণ, মানে এমব্রায়ো কতটা গুরুত্বপূর্ণ এটা জানো? জানো না, আমি জানাই দিচ্ছি। এই এমব্রায়ো অবস্থায় আমাদের একটা জিনিস তৈরি হয়, সেটাকে বলা হয় কুসুমথলি। আমাকে একটু বলো তো কুসুমথলি কি? কুসুম আগে এটা বাদ দাও, কুসুম কেন থাকে ডিমের মধ্যে? খাওয়ার জন্য। তাহলে কুসুম কেন থাকে মুস্তফা? ওটা তো একটা পুষ্টি, মানে হচ্ছে ভিতরে যে বাচ্চা মুরগি থাকে তাদের খাবার। হ্যাঁ, কে বলছে? ইউটিউব? না, আমি ইউটিউব দেখি না, পড়ালেখা। এই কই কি? তাহলে তোমার একটা সাবস্ক্রাইবার কমে গেল। এটা একটা ডিম, ডিমের মাঝখানে কি থাকে? কুসুম। আচ্ছা, এটা মনে করো মুরগি, কথার কথা। এই আল্লাহ, হইলো মুরগি আর কি। আমার আকার হাত খুব ভালো। এখন এই মুরগির সাথে কি যে আঁকলাম। আচ্ছা ধরো এটা মুরগি, ধরো মুরগিও, ওটা মুরগিও, ধরতে তো সমস্যা নেই। এখন তুমি তো এটা তো ধরতে বলি না যে তুমি 100 কোটি টাকার মালিক, ধরতে বলছিস ধরো এটা মুরগি। এখন এই ডিমের সাথে মুরগি কি কোনো কানেকশন আছে? না। তো ডিম তো বেড়ে গেল, ডিম কি হয়ে গেছে? বেড়ে গেছে। এখন ডিম যদি বেড়ে যায় তাহলে মুরগির সাথে ডিমের কোনো কানেকশন আছে? কিন্তু ডিম থেকে কি হয়? বাচ্চা হয় কিনা? এখন ডিম থেকে যদি বাচ্চা হয় তাহলে বাচ্চার দেহটা তৈরি হয় কোন জায়গা থেকে? এই সাদা অংশ থেকে। তাহলে ডিমের সাদা অংশ থেকে কি হয়? বাচ্চা হয়। আর ডিমের কুসুম থেকে কি হয়? পুষ্টি উপাদান পায়। তাহলে পুষ্টি উপাদানগুলো থাকে কোথায়? কুসুমের মধ্যে। তা তুমি যখন ছোট ছিলা তোমার বডিতেও তোমার মার সাথে কি ছিল? কুসুম থলি বলে একটা থলি ছিল, যার মধ্যে কি ছিল? কুসুম ছিল, যার থেকে তুমি কি নিছো? পুষ্টি। এই কুসুম থলিটা থাকে কখন? ভ্রূণ অবস্থায়। তাহলে কুসুমটা থাকে কখন? ভ্রূণ অবস্থায় থাকে, ভ্রূণ। কথা বুঝাতে পারছি? তোমার কি তুমি যেদিন তুমি মনে করো তোমার মা প্রেগনেন্ট হয়েছে ওই দিন থেকে তোমার হাত তৈরি হয়েছে, ওই দিন তোমার পা তৈরি হয়ে গেছে, মাথা ওই দিনই তৈরি হয়ে গেছে। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে সর্বপ্রথম তার কোন অঙ্গটা তৈরি হয়? বলতে পারলে, যে বলতে পারবে তার 500 টাকা দেবো। না, 500 টাকা দেবো না। সবার আগে কি তৈরি হয় না বলে ফেলছে? ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। দেবো না কইছি তো। আচ্ছা আমি দেবো বলেছি, কিন্তু কবে দেবো তাতে বলিনি, দেবো পরের জন্মে দেবো যা। তাহলে প্রথমে কোনটা তৈরি হয়? ব্রেন তৈরি হয়, আর কি তৈরি হয়? স্পাইনাল কর্ড তৈরি হয় প্রথম। তারপরে আস্তে আস্তে অন্যান্য অঙ্গগুলো তৈরি হয়। তোমার বয়স যখন 6 সপ্তাহ তখন তোমার হার্ট বিট করে, অর্থাৎ 4 সপ্তাহ বা 5 সপ্তাহে তোমার হার্ট তৈরি হয়। আর 6 সপ্তাহে তুমি প্রথম তোমার হার্ট কি করে? এরকম বিট করা শুরু করে। এখন কথা হলো একটা জায়গায় ভাইয়া, এই যে এমব্রায়ো অবস্থায় আমার হার্ট যে তৈরি হলো, আমরা কোন স্তরী প্রাণী? কে বলতে পারবা? কথাটা বুঝনি মনে হয়। কেউ কখনো বলছো এটা? আমি বলতেছি, আমরা ট্রিপ্লোব্লাস্টিক। শুনছো কখনো এগুলো? আচ্ছা, এটা কখনোই দিবে না। আমি কি বলবো এটা, নাকি টপিকে যাব, বইতে যাব? বলবো। আচ্ছা, মজা লাগতেছে, ঠিক আছে। ট্রিপ্লোব্লাস্টিক কাদের বলা হয়? আমি কেন এটা বলতে আসছি, এখানে একটা কথা আছে, চ্যাপ্টার 2 এর মধ্যে একটা লাইন আছে, এরকম একটা শব্দ দেখবা, হাইড্রা। এখানে আমাকে ওই টপিকটার সময় আবার এটা বোঝানো লাগবে, কিন্তু এখনো যদি আমি বুঝাই যাই তাহলে ভালো, যেহেতু আমরা এমব্রায়োতে ঢুকছি।
ট্রিপলো শব্দটার অর্থ কি, কোন জায়গা থেকে আসছে একটু বলতে পারবা? ট্রিপল, ট্রিপল মানে কত? 3। আর ব্লাস্ট শব্দের অর্থ লিখে রাখো, ইমম্যাচিওর। বহুত জায়গায় দেখবা ইমম্যাচিওর। আচ্ছা, আরবিসির নাম শুনছো কখনো মোস্তফা? আরবিসির আরেকটা নাম কি? আরবিসির ফুল ফর্ম কি? রেড ব্লাড কর্পাসল, নট সেল। রেড ব্লাড কর্পাসল। আমরা অনেকে ভুল করে সেল বলি, অনেক টিচাররা আমরা ভুল করে সেল বলি। এটা আরেকটা নাম হলো, দেখো, রেড কি হবে, সিয়াম, ব্লাড, তারপরে কি হবে, কর্পাসল। তোমার বইতে দেখবা লেখা আছে সেল, বাট আমরা কর্পাসল বলবো। রেড এর থেকে নেয় কোনটা? আর বি, আর এখানে কি সি। শর্ট ফর্মে কি বলা হয়? আর বি সি। এটার আরো একটা সুন্দর নাম আছে, সেটার নাম কি? এরিথ্রোসাইট। শোনোনি কখনো এই নাম? তোমাদের ছিল না? এরিথ্রোসাইটের নাম এরিথ্রোসাইট কেন বল? এরিথ্রো শব্দের অর্থ হচ্ছে, দেখো, এরিথ্রো, এরিথ্রো শব্দের অর্থ হচ্ছে রেড। আর সাইট শব্দের অর্থ কি? সাইট শব্দের অর্থ কি? সাইট শব্দের অর্থ হচ্ছে সেল বা কোষ। তাহলে আমাদের বডিতে কোন কোষটা লাল? আরবিসি লাল না, এই জন্য আরবিসির আরেকটা নাম কি? এরিথ্রোসাইট। আরবিসির আরেকটা নাম কি? এরিথ্রোসাইট। কোথাও মনে থাকবে? এখন আরবিসি যখন তৈরি হয়, তৈরি হওয়ার সাথে সাথে কেউ ম্যাচিউর হয়ে যায় নাকি ইমম্যাচিউর থাকে? ইমম্যাচিউর থাকে। তাহলে আগে কি, আগে কোন অবস্থায় থাকে বলো? ইমম্যাচিউরের জন্য কোন শব্দ ব্যবহার করা হবে? তাহলে এর আগে কোন শব্দ আসে? এরিথ্রোব্লাস্ট। বোঝো নাই? আগে কি, ম্যাচিউর নাকি ইমম্যাচিউর? তাহলে ইমম্যাচিউরের কোনটা ব্যবহার করবা? ব্লাস্ট। কি ইমম্যাচিউর কোনটা? আরবিসি। তাহলে আরবিসির ক্ষেত্রে রেড, রেডের জন্য কোনটা ব্যবহার করা হয়েছে? এরিথ্রো। তাহলে এরিথ্রো ব্লাস্ট থাকতেছে আগে, এরপরে কোনটা হচ্ছে? এরিথ্রোসাইট। তাহলে আমি যখন জন্মগ্রহণ করি, প্রথম প্রথম আমার অঙ্গ যখন তৈরি হয়, তখন কি আমি ম্যাচিউর নাকি ইমম্যাচিউর? এখন তো আমি ম্যাচিউর, কিন্তু আমি যখন মার পেটে ছিলাম, ছোট অবস্থায় ছিলাম, বয়স তখন 3 সপ্তাহ ছিল, তখন আমি ম্যাচিউর? তখন কি ইমম্যাচিউর না? তাহলে তখন সেই ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হবে? ট্রিপ্লোব্লাস্টিক, ব্লাস্ট শব্দটা ব্যবহার করা হবে। যখন ইমম্যাচিউর অর্থ বুঝাবে, তখন কোন শব্দ ব্যবহার করা হবে? ব্লাস্ট। এটা তোমাদের বইতে আছে। আর এই যে ট্রিপ্লোব্লাস্ট বলতেছে, তাহলে ট্রিপ্লোব্লাস্ট কি কি দেখো, কিছু কিছু নাম শুনছো কিনা জানি না। যাদের একটোডার্ম থাকে, একটোডার্ম, এন্ডোডার্ম, আর একটা কি ছিল, মেসোডার্ম। কে বললো? একটো, মাঝখানে মেসোডার্ম, আর একটা কি, এন্ডোডার্ম। কে বললো রে? কে? সাবাস, নাম শুনছিস কখন এগুলার? এগুলো কি? এগুলো হচ্ছে ত্বকের না, এগুলো হচ্ছে তোর বিভিন্ন স্তর বা লেয়ার। কথা বুঝাতে পারছি? আমি যদি একটু বলি, আমাদের এখানে একটো শব্দের অর্থ কি বল? বল, একটো শব্দের অর্থ কি? একটো শব্দের অর্থ হচ্ছে বাইরে। একটো শব্দের অর্থ কি? বাহিরে। মেসো মানে কি? মাঝখানে। আর এন্ডো মানে কি? ভিতরে। তাহলে তোর ত্বক কোন জায়গায়? তাহলে ত্বক কোন জায়গা থেকে তৈরি হয়? একটোডার্ম থেকে। তোমার মনে করো ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পাকস্থলী, লিভার, এটা কোন জায়গা থেকে তৈরি হবে? মেসোডার্ম থেকে। হার্ট টার্ট, এই যে জাতীয় যে জিনিসগুলো আছে। আরো যদি বলি, আমাদের বোনস, সোজা বাংলার কথা মনে রাখো, বোনস, বোনস কোন জায়গা থেকে তৈরি হবে? মেসোডার্ম থেকে। আর আমাদের মনে করো এই যে লিভার, তারপরে স্টোমাক, এটা কোন জায়গা থেকে তৈরি হবে? এটা ভিতরের অংশ না, একটু মনে রাখো, এটা কোন জায়গা থেকে তৈরি হবে? এন্ডোডার্ম থেকে। তাহলে আমরা কয় স্তরে প্রাণী? 3 স্তরে। এই জন্য বলা হয় কি, ত্রিস্তরে। কি বলা হয় সাকিব? আমরা 3 স্তরে প্রাণী। এগুলো বইতে নাই, বইতে খুঁজে মরিয়ে গেলেও পাবো না, আগে আমি কখনো পড়াইও নাই। খুঁজে কোনো লাভ নাই, খুঁজে কোনো লাভ নাই। তাহলে এটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক কারা, যারা একটোডার্ম, এন্ডোডার্ম এবং কি মেসোডার্ম, তিনটাই থাকে। তাহলে আর একটা প্রাণী আছে, এখানে একটা শব্দ বলছিলাম কি, এটা কয় স্তরে? 2 স্তরে। এদেরকে বলা হয় কি, দ্বিস্তরে। তাহলে দ্বিস্তরে থাকলে সেটাকে কি বলা হয়? ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লো শব্দের অর্থ কি? 2। আর ব্লাস্টিক মানে কি? ইম্যাচুর অবস্থা বোঝাচ্ছে, এই জন্য সেটাকে কি বলা হয়? ডিপ্লোব্লাস্টিক। তার মানে তাদের মধ্যে কোনটা নাই?
মেসোডার্ম নাই, তাহলে কি আছে? একটোডার্ম আছে আর কি আছে? এন্ডোডার্ম আছে। এই যে যে কথাবার্তাগুলো বললাম, এটা কখন হয়? কখন হয়? এমব্রায়ো। তাহলে তুমি এমব্রায়োলজি পড়লে কি নিয়ে আলোচনা করতে পারবা? তুমি যদি এমব্রায়োলজি নিয়ে পড়ো তাহলে কি নিয়ে আলোচনা করতে পারবা? এই যে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, কখন কোনটা তৈরি হচ্ছে, কখন কোনটা কাজ করতেছে, এইগুলো নিয়ে যখন ডিসকাশন করা হয় সেটাকেই বলা হয় কি? এমব্রায়োলজি। কথা বুঝাতে পারছি? এখন আমি কি এমব্রায়ো অবস্থায় থাকি নাকি আমার চেঞ্জ হয়? এমব্রায়োর পরবর্তী অবস্থাটাকে কি বলা হয়? ফিটাস। ফিটাসের পরবর্তী অবস্থাটাকে কি বলা হয়? শিশু। শিশুর পরবর্তী অবস্থাটাকে কি বলা হয়? প্রাপ্ত বয়স্ক বা অ্যাডাল্ট। এর পরবর্তী অবস্থাটাকে কি বলা হয়? বয়স্ক বা বুড়ো। তাহলে আমার অবস্থার চেঞ্জ হচ্ছে কিনা? এখন কথার কথা, তুমি ফিটাস অবস্থায় আসো, এখানে কোষ কয়টা আছে মুস্তাফা? এটা কোষ কয়টা আছে জাইগোটের? হ্যাঁ, একটা। জাইগোটের কোষ কয়টা? একটা। কিন্তু যদি মনে করো ফিটাস, ফিটাসের কোষ আছে মনে করো 10 মিলিয়ন। এটা কেমনে সম্ভব হলো মুস্তাফা? বল, তাই বল, তুই বল। ছিল তো একটা, কিন্তু আমার বডিতে কেমন একটা সেল আছে? 100 ট্রিলিয়ন সেল আছে। এ আর কি, 100 ট্রিলিয়ন সেল কেমনে সম্ভব? তাহলে একটা সেল দেখ, প্রথমে ছিল একটা সেল, এই একটা সেল থেকে কয়টা সেল হলো সাফা? দুইটা। দুইটা থেকে কয়টা হলো? চারটা। চারটা থেকে কয়টা হলো? আটটা। আটটা থেকে কয়টা হবে? 16টা। 16টা থেকে কয়টা? 32টা। 32টা থেকে 64। 64টা থেকে কয়টা? 108টা। এরকম করে আস্তে আস্তে কি হচ্ছে? বাড়তেছে কিনা? তাহলে একটা কোষ বারবার কি হচ্ছে? বিভাজিত হচ্ছে। এটাকে কি বলা হয়? কোষ বিভাজন। তাহলে আমরা যে দেহের বৃদ্ধি ঘটাইছি, কোন প্রক্রিয়াতে বৃদ্ধি ঘটাইছি? মোস্তফা বল, কোন প্রক্রিয়াতে বৃদ্ধি ঘটাইছি? হ্যাঁ, আরে মাইটোসিস তো ও বললো বলে, তুই নিজের মাথা খাটা। আমরা কোন প্রক্রিয়াতে বৃদ্ধি ঘটাইছি? এখানে কোষ ছিল কয়টা মুস্তাফা? বুঝার চেষ্টা কর। কোষ ছিল কয়টা? একটা। তুই এখন হয়েছিস কয়টা? কয়টা? অনেকগুলা। তাহলে কিভাবে হয়েছে? ওই একটা বারবার কি হয়েছে? ভাগ হয়েছে না? তাহলে ভাগ হওয়াটাকে কি বলা হয়? বিভাজন হওয়া। তাহলে এটাকে কি বলা হচ্ছে? কোষ বিভাজন। তাহলে তুই যে বড় হইলি কিসের জন্য বড় হইলি? কোষ বিভাজনের জন্য বড় হয়েছিস। তা নাহলে তুই জাইগোট অবস্থায় থাকতি। আর অর্থাৎ এতটুকু, যত জারি ঝুরি সব চলে যাইতো। এতটুকু না, সাইজ তো বড় হয়ে গেছে। এই যে পেনের মাথার উপরে যতটুকু সাইজ না, তোর সাইজ ছিল এতটুকু। এই যে এতটুকু সাইজ। লাফালাফি করে লাভ আছে? জাইগোট না হলে কি হবে? এখানে সেল ডিভিশন না হলে জাইগোট অবস্থায় থাকতাম, আর বাড়তাম না। তো এইটা হচ্ছে কোষ বিভাজনের গুরুত্ব। এখন এই কোষ বিভাজন কত নম্বর চ্যাপ্টার আছে? চ্যাপ্টার 3-তে আসে না? এই চ্যাপ্টার আসে না তোমাদের? তাহলে কোষ বিভাজনকে বোঝানো লাগবে তখন, যে বোঝানো লাগবে। আবার বুঝে আবার ভুলে গেছি। তাহলে ভ্রূণবিদ্যা শেষ। এবার দেখো জনন কোষ। কেন আমি চ্যাপ্টার 2টা আগে পড়ায় আসি? এই জনন কোষ কি বোঝো? জনন কোষ কি বোঝো? বল, জনন কোষ কি? জাইগোট। বল জনন কোষ কোন? আমি মুখে পরে লাথি মারবো। জনন কোষ কি? কোষের কাজের উপর বেস করে দুই ধরনের হয়। কিসের উপরে? কাজের উপর ভিত্তি করে। কাজের উপর ভিত্তি করে কোষ দুই ধরনের। দেখ, আমি আমার কাছে কেউ পড়বে, কি এমনি পড়বে? এটাই তো, এত ডিটেলসে তোমার যাওয়ার দরকার নেই। আমি তো বলে দেবো যে জনন কোষের উপর উৎপত্তি, নিষিক্ত, জাইগোট, ভ্রূণের সৃষ্টি, গঠন, এগুলো নিয়ে আলোচনা করা হয় এমব্রায়োলজিতে। শেষ। তাহলে তোমার আলাদা করে বলার দরকার নেই। কিন্তু আমি ওই যে করি কি, যে সবকিছুর ব্যাখ্যা দিতে যাই, এই জন্য সমস্যা। কাজের উপর ভিত্তি করে কোষ দুই ধরনের। একটা হলো সোমাটিক সেল, আর একটা হলো গ্যামেটিক সেল। সোমাটিক সেল, সোমা শব্দের অর্থ কি? সোম। যেমন তোমরা দেখছো কিনা আমি জানি না, শুনছো কিনা তাও আমি জানি না। রাইবোজোমের নাম শুনছো? লাস্টে কোন শব্দ আছে? জোম। জোম মানে হলো বডি অথবা দেহ। কোন শব্দের সাথে যদি জোম কথাটা থাকে তার মানে মনে রাখবা কি, এটা দেহ অথবা কি বডি। এবার বল সোমাটিক সেলের কাজ কি সাকিব? যেটা দেহ তৈরি করে। সোজা বাংলায় তোমার চোখ, নাক, গলা, হাত, পা, কান, মুখ সবকিছু তৈরিতে যে কোষ কাজ করে তার নাম কি?
সোমাটিক সেল বা দেহকোষ। বুঝেছেন? আচ্ছা, আঞ্জুম বুঝেছিস? মুস্তফা, দেহকোষ কাকে বলে? পিছনে কার দিকে তাকাইছিস? না এটাই তো, তাহলে তাকে কোনো লাভ নাই, তুই এদিক তাকা। আচ্ছা, তাহলে সোমাটিক সেল কোনটা? দেহ তৈরি করে। আচ্ছা, এবার তুই সোজা বাংলা একটা জবাব দে আমারে, তো চোখ তৈরিতে কোন সেল আছে? সোমাটিক সেল। আর গ্যামেটিক সেলের নাম গ্যামেটিক, এই কথাটা কোন জায়গা থেকে আসছে? গ্যামেটিকের নাম গ্যামেটিক কেন? গ্যামেটিক শব্দের অর্থ হচ্ছে গ্যামস। গ্যামস শব্দের অর্থ হচ্ছে বিবাহ বা মিলন, ওই যে জাইগটের মতো অন কাইন্ড অফ। জাইগট মানে তো জোড়া লাগা, আর এখানে বিয়ে দিতে হবে। বিয়ে দিতে হয় কেন? মানুষ বিয়ে করে কেন? এক্স্যাক্টলি, বাচ্চা পয়দা করতে চান। বিয়ে সাথে তোরা যদি করা বন্ধ করে দিস, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হাসির কোনো গেছে না, বিয়ে করবে না কিটা? দুনিয়া সবার একটাই টার্গেট, বিয়ে করা, বিশেষ করে ছেলেদের। সরকারি চাকরি, সুন্দরী বউ। সত্য কথা, বিশ্বাস কর, বাস্তব ইমানে। তুই যে জিজ্ঞেস করবি এক সময় সিপাই নিয়ে যে তোর জীবনে টার্গেট, কেউ কেউ আমার জীবনে একটাই টার্গেট, বিয়ে করা। এই যে পুরো নষ্ট করে দিল ওটা, মাইরা ভূত ছাড়াই দেওয়া উচিত। দেখো এখন এইখানে বিষয়টা হচ্ছে বিয়ে কেন দেওয়া হয়, একটু মানে অনেকক্ষণ ধরে পড়ছিলাম, এই জন্য একটু ইয়ে করে নিলাম। এখন বিষয়টা হলো বিয়ে করা হয় বংশবৃদ্ধির জন্য। বংশবৃদ্ধিটাকে কি বলা হয়? জনন। জনন মানে হলো প্রজনন। জনন মানে কি ভাইয়া? প্রজনন। প্রজনন শব্দের অর্থ হচ্ছে রিপ্রোডাকশন। এখানে কোন শব্দ আছে রে ভাইয়া? রিপ্রোডাকশন শব্দটা আছে কিনা? এখানে রিপ্রোডাকশন শব্দটা আছে কিনা এটুকু আমাকে বলো। শোন মানে কি? প্রক্রিয়া। শোন মানে কি? প্রক্রিয়া। রি শব্দটার অর্থ কি? রিপিট, যে আসছে ঢুকতে দে। আর প্রোডাকশন শব্দের অর্থ কি? প্রডিউস। প্রোডাকশন শব্দের অর্থ কি? প্রডিউস। তাহলে রিপ্রোডাকশন শব্দের অর্থ কি? বারবার তৈরি করে না। বাবা আমাকে তৈরি করছে, আমি আমার সন্তান তৈরি করবো, আমার সন্তান তার সন্তান তৈরি করবে। এখন বাবার আমারে তৈরি করতে গেলে কি লাগে? বাবা আমার হাত দিয়ে তৈরি করবে, তার হাত একটা খুলে দেবে আমারে, নাকি তার মাথা খুলে দিয়ে আমার মাথায় বসায় দেবে? তাহলে বাবা আমাকে কি দেবে? বাবা আমাকে কিভাবে তৈরি করবে? বাবা আমাকে একখান জিনিস দিবে, তার নাম কি? শুক্রাণু। আর মা আমাকে কি দিবে? ডিম্বাণু। তাহলে আমি কি? আমি শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে হয়েছে কিনা? দুজন জোড়া লাগার পরে তো হয়েছে। তাহলে এই জন্য তার নাম কি? গ্যামোস। গ্যামোস থেকে কোন শব্দটা আসছে? গ্যামেটিক সেল। তাহলে গ্যামেটিক সেল দুনিয়াতে কয়টা? কয়টা? তোর মাথা গ্যামেটিক সেল? তোর মাথা গ্যামেটিক সেল? চুল গ্যামেটিক সেল? চোখ গ্যামেটিক সেল? এটা দেহর পার্ট না? দেহর পার্ট বাদে যা থাকে সেটা কি? গ্যামেটিক সেল। গ্যামেটিক সেল আছে কয়টা দুনিয়াতে? সেম কয়টা থাকে গ্যামেটিক সেল? দুইটা। কি কি? একটা হচ্ছে শুক্রাণু, আরেকটার নাম কি? ডিম্বাণু। কথা মনে থাকবে? এবার আমাকে একটু জবাব দিবা, কেউ বলবা না, যারা জিজ্ঞাসা করলাম সে বলবা। মুস্তফা তুই বলবি। টেস্টিস নাম শুনছিস কখনো? টেস্টিসের নাম শুনছিস? না স্যার, আচ্ছা ঠিক আছে, টেস্টিসের নাম শুনিনি, বহন করে নিয়ে এবার আসছে। শুক্রাশয়, এটার নাম তো শুনছিস? হ্যাঁ, স্পার্ম কোন জায়গা থেকে তৈরি হয় এটা কি বুঝিস? সেটা হচ্ছে টেস্টিস থেকে তৈরি হয়, অথবা শুক্রাশয় থেকে তৈরি হয়। ডিম্বাশয় থেকে কি তৈরি হয়? ডিম্বাণু তৈরি হয়। এখন এই টেস্টিস এটা কোন কোষ? দেহকোষ নাকি জনন কোষ? বল। জনন কোষ। তুই বল। জনন কোষ। সবাই জনন কোষের পক্ষে কয়জন? আমরা তো বুঝে আসছি কেবলমাত্র। জনন কোষের পক্ষে কয়জন? হাত তোলো। দেহকোষের পক্ষে কয়জন? হাত তোলো। একজন। এইরকম এখানে একজনই শুধুমাত্র হাত জোরে তুলছে, কারণ ও 100% কনফিডেন্ট। ভুল হোক আর ঠিক হোক, কনফিডেন্ট তো। এটা হলো দেহকোষ। বিশ্বাস করো, 1000 স্টুডেন্টের মধ্যে 1000 জনই মারে হলো জনন কোষ। যেহেতু শুক্রাণু তৈরি হচ্ছে, মারে কি? জনন কোষ। কিন্তু টেস্টিস তোমার দেহের একটা অংশ না। আর দেহের অংশ বললে ভাই কি বুঝে আসছে? যে দেহকোষ। আর যেটা তোমার জননে সাহায্য করে, দুনিয়াতে আছে কয়টা? দুইটা। ওই দুইটাই কি? জনন কোষ। আর বাদ বাকি যা আছে সবকিছুই কি? দেহকোষ। তোমার পাশার কোষ হইলে ওটা কি কোষ? দেহকোষ। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা ভাই। মেন বিষয়টা কি আমি কেন বললাম, যাতে মনে থাকে, কারণ অনেক সময় আমরা ভুলাই যাই। এই কোশ্চেনটা দিছে, বিশ্বাস কর, পরীক্ষা ম্যাক্সিমাম সময় দেয় যে তোমার জনন অঙ্গ। একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, জনন অঙ্গ কোনটা? বলো।
জনন অঙ্গ থেকে কি তৈরি হবে? জনন কোষ তৈরি হবে না? তাহলে এখানে কোন শব্দটা বলছে? অঙ্গ। অঙ্গ মানেই কি? দেহকোষ। কারণ এখান থেকে কি তৈরি হবে? জনন কোষ। এবার বল, এটা কি জনন কোষ নাকি দেহকোষ? জনন কোষ। আর এটা কি কোষ? দেহকোষ। এই কোশ্চেনটা যখন পরীক্ষাতে দিবে তখন তোমরা ভুল করে আসবা। এটা যেন ভুল না হয় এজন্য বললাম। কথা মনে থাকবে সাকিব? এখানে বুঝছিস? এখন বিষয়টা হলো, এইবার যদি আমরা বলে জনন কোষের উৎপত্তি মানে কি? জনন কোষ তৈরি হয় কোন জায়গা থেকে? জনন কোষ কোন জায়গা থেকে তৈরি হয়? জনন কোষ কোন জায়গাতে? দেহকোষ মানে কি? জনন অঙ্গ থেকে তৈরি হয়। এই যে জনন অঙ্গ থেকে যে জনন কোষ তৈরি হলো, এটা কোন কোন ব্রাঞ্চ বললে তুই জানতে পারবি? কোন ব্রাঞ্চ? তো জন্ম যখন হয় তখন, তাহলে সে জন্ম যখন হয় তখন কি বলা হয়? ভ্রূণবিদ্যা। তাহলে এটাই পরীক্ষাতে কোশ্চেন করবে, জনন কোষ সম্পর্কে আলোচনা করা হবে কোন বিদ্যাতে? ভ্রূণবিদ্যা বা এমব্রিওলজি। তোমার কাছে মনে হচ্ছে যে এটা সহজ, কিন্তু এখানে কতগুলো ব্রাঞ্চ আছে, সবগুলো মনে রাখা সম্ভব? এই জন্য এত বিস্তারিত ভাবে আমি তোমাদেরকে বুঝাচ্ছি, তা নাহলে আমার এত ঠেকা ছিল না। আমি বলে দিতাম যে এটা মুখস্থ করে চলে আসো। এরপরে দেখো কোনটা আছে, নিষিক্ত জাইগোট। জাইগোট তো আমরা বুঝছি, ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ। কি ভ্রূণের সৃষ্টি হয়েছিল না? ভ্রূণ তৈরি করছিলাম কিনা আমরা? এই ভ্রূণ তৈরি করছি কিনা? এখানে ভ্রূণ তৈরি করছি না? পরবর্তীতে কি ভ্রূণ আছে নাকি ভ্রূণ বংশ বিস্তার করছে? বংশ বিস্তার করছে। তাহলে এইখানে যেটা নিয়ে আলোচনা করতেছে এটাকে কি বলা হয়? ভ্রূণ বিদ্যা। কথা বুঝতে পারছি? এরপরে ভ্রূণ বিদ্যার পরে কোনটা আছে? সাইটো মানে কি? পড়াইলাম না একটু আগে? সাইটো মানে কি? কোষ। আর লজি মানে কি? জ্ঞান। তাহলে কোষ বিদ্যা মানে কি? তাহলে কোষ কেমনে তৈরি হয়, কোষের মধ্যে কি আছে, কোষ বিভাজন কিভাবে হয়, এইটা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে কি বলা হবে? কোষ বিদ্যা। এরপরে যেটা আছে সেটা কি? বংশগতি। বল, বংশগতি কি? বংশের যত লোক আছে সব একসাথে দৌড়ায়। বংশের গতি মানে বংশের যত লোক আছে সব একসাথে দৌড় দিবে। আরে সাবাস, কি বলছো বুঝেছিস? মনে কর তোর বাবা ছিল কি মানুষ, তুমিও কি, তোমার সন্তান ধান গাছ থেকে কি হয়? ধান গাছ। তাহলে একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে তার বৈশিষ্ট্যগুলা স্থানান্তর হওয়ার প্রক্রিয়াটাকে কি বলা হয়? বলো কি বলা হয়? বংশগতি। বংশগতি মানে যে বংশের সব লোক একসাথে দৌড়ায় তা না। বংশগতি মানে মাতা পিতার বৈশিষ্ট্যগুলা সন্তানের দেহে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় কি? বংশগতি। বাবা মার দুইটা হাত ছিল, সন্তানের দুইটা হাত। বাবা মার দুইটা চোখ ছিল, সন্তানের দুইটা চোখ। তার মানে বাবা মার বৈশিষ্ট্যগুলো সন্তানের বডিতে গেল কিনা, সেটাকে কি বলা হয়? বংশগতি, যেটাকে ইংরেজিতে বলা হয় হেরিডিটি। এটা বুঝলাম। এর পরবর্তীতে আমরা বুঝো জেনেটিক্স কি। বল বল, জিন সম্পর্কে যে জ্ঞান। আচ্ছা এবার আসো, এটা ধরিছি, খাইছি, এটা পাইছি আজকে। জিন কি ক? নায়ন বল, জিন কাকে বলে? জিন কি? হইছে হইছে সিরিয়াসলি হইছে, কিন্তু বুঝে বললি নাকি না বুঝে বললি সেটা? জিন মানে হলো একটা ডিএনএ নির্দিষ্ট একটা অংশ যেটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে। বুঝেনি? বুঝাচ্ছি। এটা সম্পূর্ণটা কি? এটা সম্পূর্ণটা কি? জিন। জিন, এই বল এটা কি? এটা সম্পূর্ণটা কি? ডিএনএ। এটা সম্পূর্ণটা কি? ডিএনএ। এখন এই ডিএনএ এর এই জায়গা থেকে এতটুক, এতটুকু মনে করো চোখ, এতটুকু হচ্ছে কান, এতটুকু হলো মুখ, এতটুকু হচ্ছে উচ্চতা। তাহলে একটু খেয়াল করে দেখো তো সম্পূর্ণটাকে কি বলা হয়? সম্পূর্ণটাকে কি বলে? ডিএনএ। কিন্তু এতটুকরা কি বলবে? জিন। বুঝনি? বুঝেছ? বুঝনি? বুঝাই দিই। তোমার বাবার সাথে তোমার কিসের মিল আছে? হাইটের মিল আছে। তাহলে তুমি বাবার ডিএনএ পাইছো নাকি জিন পাইছো? জিন পাইছো। আবার তোমার মার সাথে তোমার চোখের মিল আছে, তাহলে মার কি পাইছো? জিন। তাহলে মার কি পাইছে? জিন পাইছে। তাহলে সম্পূর্ণটাকে বলা হয় কি? ডিএনএ। কিন্তু ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ যেটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে, সেইটাকে কি বলা হয়? জিন। তোমার বাবা মা দেখতে যেমন, তুমি কি দেখতে হুবহু এরকম নাকি তাদের মিক্সার? মিক্সার। তাহলে তোমার মধ্যে কি আছে? তাদের কি পাইছো তুমি? জিন পাইছো। তাহলে জিন কাকে বলে? হ্যাঁ আনজুম, জিন কাকে বলে? ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ যেটা নির্দিষ্ট কি করে? বৈশিষ্ট্য বহন করে, সেটাকে কি বলা হয়? জিন। কথা বুঝছো?
জিন থাকে কার মধ্যে? ডিএনএ এর মধ্যে। ডিএনএ থাকে কার মধ্যে? ক্রোমোজোমের মধ্যে। বল ক্রোমোজোমের নাম ক্রোমোজোম কেন? বল ক্রোমোজোমের নাম ক্রোমোজোম কেন? বল, পানি খা, পরে খা, ক্রোমোজোমের নাম ক্রোমোজোম কেন? বল ক্রোমোজোমের নাম ক্রোমোজোম কেন? তুই বল ক্রোমোজোমের নাম ক্রোমোজোম কেন? পিছনে নতুন, পারবি না? তুমি বলো ক্রোমোজোমের নাম ক্রোমোজোম কেন? সাবাস, তুই বল, তুই বল। ক্রোমো শব্দের অর্থ হচ্ছে কালার, আর জোম শব্দের অর্থ কি? সাবস্টেন্স বা বডি বা দেহ। তাহলে সাবস্টেন্স মানে কি? বস্তু। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার কোনো কালার আছে রে? হ্যাঁ, নিউক্লিয়াসের কোনো কালার আছে? কোনো কিছুর কোনো কালার আছে? সাইটোপ্লাজমের কোনো কালার আছে? কারোর কোনো কালার আছে? কিন্তু একজনের কালার আছে, তার নাম কি? ক্রোমোজোম। তাহলে কোষের মধ্যে যে বস্তুটা কালারফুল হয় তার নামই কি? ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ এর মধ্যে কি থাকে? জিন। তাহলে বাবার সাথে আমার মিল কিসের? তাহলে বাবার সাথে যে আমার বৈশিষ্ট্যের মিল নাকি সবকিছুর মিল? তাহলে বাবার আর আমার মধ্যে নিয়ন্ত্রণ করে কোনটা? জিন। তাহলে বাবার সাথে বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণ কোনটা করে? জিন। এখন তাহলে বল ক্রোমোজোম কি দিয়ে তৈরি? শেখ সাবাস। কে বললো এটা? কে বললো যে জিন দিয়ে তৈরি? কে বললো? তুই। সাবাস, জিন দিয়ে তৈরি। কেন? তুই ক্রোমোজোম ভাঙলে কি ভাবি? ডিএনএ ভাঙলে কি ভাবি? তাহলে ক্রোমোজোম তৈরি কি দিয়ে? জিন দিয়ে। কথা বুঝাতে পারছি? আর জিন নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে কি বলা হয়? জিন তত্ত্ব। সেটাকে কি বলে? জেনেটিক্স। কঠিন? কোন লাইনটা আছে মুখস্থ করছি আমরা? বায়োলজিকে সহজে বোঝার চেষ্টা করতে হবে। দুই ক্যাটাগরি স্টুডেন্ট আমি বারবার বলি যে বায়োলজি বোঝে না। এক, যারা বায়োলজি বুঝাইতে পারে না, আর দুই, যারা বায়োলজি বুঝে না, মুখস্থ করে। এরাই হচ্ছে মুখস্থ করে বায়োলজি। কই গেছিলি? আমারে বলতি সরি, পানি দাঁড়াও, আমি বলে দিচ্ছি পরে। আজকের ক্লাস এতটুকুই, নেক্সট দিন ইনশাল্লাহ। পাগলা, ওটা তো জাস্ট বলার কথা বলছি। বল ভাই, অফ করে। হ্যাঁ।